প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। মহান মে দিবসে সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রমিক শুধু একটি শ্রেণী নয়, আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে, বিভিন্ন রকম রাজনৈতিক পরিক্রমা রয়েছে। তাদেরকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু তাদের অধিকারগুলো নিয়ে কি আমরা ততটাই সচেতন যতটা তাদেরকে ব্যবহার করা হয়? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এহসান মাহমুদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন প্রিয়তা ইফতেখার, অস্ট্রেলিয়া প্রবাসী, কমিউনিকেশনস ম্যানেজার, JICS অস্ট্রেলিয়া। স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে যুক্ত করতে পেরেছি আজকে আমাদের আয়োজনে। আমাদের আলোচনার শিরোনাম শ্রমিক নিয়ে রাজনীতি। প্রথমে এহসান মাহমুদ, আপনার কাছেই জানতে চাই যে আমরা শ্রমিক নিয়ে রাজনীতির কথা বলছিলাম, তো শ্রমিকদের তো অনেক বৈষম্যের কথা আমরা দেখি। যখনই কোনো আন্দোলন হয় তখনই তাদেরকে আন্দোলনে কাজে লাগানো হয়, কিন্তু তাদের অধিকারগুলো নিয়ে আমরা আসলে সচেতন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এবার আমার যেই এখন পহেলা মেতে আমরা বসে কথা বলছি, আমার মনে হয় যে এবারের পহেলা মে শ্রমিক দিবসটা বাংলাদেশে নতুন এজন্য যে আমরা 2024-এর একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান পেরিয়ে এসেছি, এবং সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেটি মূলত শুরু হয়েছিল শুরুতে কোটার মতো একটি আন্দোলন, যেটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীদের আন্দোলন ছিল শুরুতে, কোটার কথা যদি আমি বলি। এবং সেই আন্দোলনে প্রায় অর্ধশতর বেশি শ্রমিক নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, এবং কয়েক শত আহত হয়েছেন। তারা এখনও পঙ্গু, হাসপাতালে চিকিৎসাধীন, বাসায় এখন পুনর্বাসন জীবনযাপন করছেন। তো সেজন্য এবারের শ্রমিক দিবসটা আমাদের এখানে ভিন্ন। কিন্তু যেই কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন যেটি শুরুতে ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর, শহুরে মধ্যবিত্ত শ্রেণীর, সেটি তাহলে সেখানে শ্রমিকরা সেখানে কেন গেল, তো সেটা যদি একটু বলি, তারপরে আমি আপনার প্রশ্নে আসতেছি যে শ্রমের রাজনীতি, শ্রমিক দিবসের রাজনীতি বা শ্রমিকদের যেই রাজনীতি করা হয়। তো ছাত্র আন্দোলন যখন চলছে জুলাইয়ের যখন মাঝামাঝি, তখন আমরা দেখলাম যে আন্দোলন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এবং ছাত্র আন্দোলনের এখানে পাশে উমামা আছেন, উমামা নিশ্চয়ই মনে আছে, এবার আন্দোলনের বেশ কিছু স্লোগান ছিল, যেটি বৈষম্য বিরোধী একটা স্লোগান ছিল। তো তোমার ক্ষেত্রে হবে, তুমি বাবা আমি কেন পাবো না, এই যে নিপীড়ন না পাওয়া, এই জায়গা থেকে শোষিত হওয়া, এই জায়গা থেকে কিন্তু শ্রমিকরা এই আন্দোলনকে নিজেদের মনে করেছে। এবং বিগত কয়েক বছরে, অন্তত বিশেষ করে বিগত 2 বছরে, এবং আরও যদি বলি আরও অন্তত গত 1.5 দশকে, বিশেষ করে আমরা দেখেছি যে শ্রমিকরা যদি আন্দোলন করে তাদেরকে শিল্প পুলিশ দিয়ে দমন করা হয়েছে। শিল্প পুলিশ রাখাই বানানোই হয়েছিল গত এই ফ্যাসিনা হাসিনা এবং ফ্যাসিস্ট মিলিয়ে আমি বললাম ফ্যাসিনার আমলে শিল্প পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল শুধুমাত্র এই শিল্প অঞ্চলগুলোতে শ্রমিকদের নির্যাতন করার জন্য, শ্রমিকদের দমন করার জন্য। এখন উন্নত বিশ্বে যেই শিল্প পুলিশের যেই ধারণা বা যেই জায়গা থেকে, সেখানে কিন্তু আমরা দেখি না। এখানে কিন্তু শিল্প পুলিশের গুলিতে আমাদের শ্রমিক ভাই বোনরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো এই নজির কিন্তু আর কোথাও নাই। শিল্প পুলিশের কাজ হচ্ছিল গিয়ে যে শ্রমিকদেরকে হেফাজত করা, রক্ষা করা, সেটা হয় নাই। এখন আমি আপনার জায়গায় আসি যে এইটা আমি এটা বললাম যে কেন এবারের শ্রমিক দিবসটা আমাদের আলাদা, এবারকার এই 2025-এর শ্রমিক দিবসটা। এখন শ্রমিক নিয়ে রাজনীতি দেখেন সারা দুনিয়া 2 ভাগে বিভক্ত, সহজ হিসাব আপনি যদি বলেন। তো একটা হচ্ছে গিয়ে যে শোষিত, আর একটা হচ্ছে গিয়ে শোষক। তো একটা মালিক, একটা শ্রমিক শ্রেণী। তো মালিক আর শ্রমিক শ্রেণীর যখন বলা হয়, এবার আমাদের সংস্কার কমিশন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে শ্রম সংস্কার কমিশনের যেই প্রতিবেদন, আমি সেটা অংশবিশেষ পড়েছি, পুরোটা আমি যদি এখন না বলি এখানে। যেমন সেখানে বলা হয়েছে যে তারা মালিক এবং শ্রমিক বলছে না, তারা সেখানে বলছে যে নিয়োগকর্তা এবং শ্রমিক। এই যে আমরা এখন বিশ্বাস করতে চাই এই শ্রমিক অধিকারের এবার শ্রমিক দিবসের প্রতিপাদ্য যদি বলি, তার মধ্যেই তো মালিক শ্রমিকের কথা আছে, মালিক শ্রমিক এক হও না, এই যে আছে, আমি সেখানে আসছি। কারণ হচ্ছে কি যে আমাদের উচিত ছিল এই কমিশন কিন্তু কমিশনের প্রতিবেদনটা তারা কিন্তু জমা দিয়েছে আরো বেশ কয়েকদিন আগে। চাইলে কিন্তু এবার এই শ্রম যে দিবস, এবার চাইলেই সরকার যদি সদিচ্ছা দেখাতে চাইতো সত্যিকার অর্থে, এবং আমাদের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে আসতে পারতো, তাহলে কিন্তু এইবার শ্রমিক দিবসের আগেই এই যে কমিশনের অন্তত 60%
বিশেষ করে অন্যান্য কমিশনের কথা আমি বলতেছি না, শ্রম কমিশনের যেই প্রতিবেদন, এটার মধ্যে 60% বাস্তবায়ন করা একদম ঘোষণা দেওয়া সম্ভব ছিল, তাহলে সম্ভব ছিল। আমি যদি একটু যোগ করি, আপনি তো শ্রমিক দিবসের রাজনীতি নিয়ে কথা বলছিলেন, তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শুধুমাত্র তো কোঠার আন্দোলন নয়, সকল ধরনের বৈষম্য দূর করার আন্দোলন ছিল সেখানে। কিন্তু শ্রমিকদের নিয়ে আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে শ্রমিকদের নিয়ে রাজনীতি বেশি হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা, এই বিষয়টাই জানতে চাই আপনার কাছে। এটা নিয়ে ফিরবো। ওমা ফাতেমা, আপনার কাছে জানতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলছিলাম। শ্রমিকরা তো এই আন্দোলনে অনেক বেশি যুক্ত হয়েছে এবং আমরা জানি যে অনেক শ্রমিক সেখানে নিহতও হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কতজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। এই আলাদা করা হচ্ছে না কেন তাদেরকে? না, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো ওরকম পূর্ণাঙ্গ কোনো গ্যাজেট প্রকাশ করা হয়নি। আমি যতটুকু জানি আপনার একটা বেসরকারি সংস্থা, এখনো পর্যন্ত যে গ্যাজেটটি প্রকাশ হয়েছে সেটার উপর একটা বেসরকারি সংস্থা একটা জরিপ করেছিল, যেখানে তারা দেখে যে নিহতদের 66% তারা স্টুডেন্ট, অর্থাৎ অনার্স পর্যন্ত পড়াশোনা করছে, আর বাকি তার মধ্যে আপনার অলমোস্ট 19 বা 20% ছিল যারা আসলে এখানে শ্রমিক। আর আপনি যদি অংশগ্রহণের দিক থেকে দেখেন, আমি এটা বলবো যে একদমই ফ্রন্টলাইনার যারা ছিল, বিশেষ করে 18-19 তারিখের দিকে যখন অ্যাকচুয়ালি একদমই রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা শহরের রাস্তাগুলো, তখন কিন্তু একদমই ফ্রন্টলাইনে যে মানুষগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের একদমই শ্রমজীবী, হকার বা বিভিন্ন বস্তিতে থাকে যারা, তারাই কিন্তু ওই সময় আন্দোলনের ওই মারমুখী পজিশনে কিন্তু তারা ছিল। এই যে এখানে তো প্রশ্নটা এখান থেকে আসা উচিত যে এই যে গার্মেন্টস শ্রমিকরা 4 আগস্ট, 19শে জুলাই এর কথা বলতে পারি গাজীপুরে, তারপর আপনার সাভারে, 4 আগস্টের কথা আমি বলতে পারি কারণ 4 আগস্টের আমি খুব ভালো করে জানি যে আশুলিয়া, সাভারে যেভাবে করে আসলে শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলেছিল সেদিন পুলিশের বিরুদ্ধে, সেটা এতদিন পর্যন্ত কিন্তু দেখা যায়নি। কারণ শ্রমিকরা কিন্তু ওই অর্থে, গার্মেন্টস শ্রমিক কিন্তু ওই অর্থে রাস্তায় নামেনি। কিন্তু 4 আগস্টে যিনি শেখ হাসিনার পতনের ঘোষণা দেওয়া হয়েছিল, তার পরের দিন কিন্তু শ্রমিকরা গণহারে তারা সাভারে নেমে আসে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে পাশে গণবিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসলে সাভারের যে শ্রমিকাঞ্চল সবাই একত্রিতভাবে কিন্তু তখন মাঠে নেমে যায়। তো এটা একটা অভূতপূর্ণ ঘটনা। এই ঘটনাটার ঘটাতে অবশ্যইভাবে একটা কারণ হচ্ছে মালিক পক্ষের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল, এবং আমরা বিজেএমইউ বলি বা কি বিকেএমইউ বলি, মানে এই যে মালিক পক্ষের যে সংগঠনগুলো, তারা কিন্তু দেখা যাচ্ছে নানানভাবে বিগত যে একটা স্বৈরাচারী সরকার ছিল তাদেরই কিন্তু তারা ফ্যাসিলিটেট করতো। এবং লাস্ট কিন্তু আপনার হয়তো মনে থাকতে পারে যে 2023 সালে যখন শেখ হাসিনার নির্বাচনের এগেনস্টে একটা আন্দোলন হচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে, ওই সময় কিন্তু প্যারালালি আরেকটা মুভমেন্ট হচ্ছিল যে গার্মেন্টস শ্রমিকদের বেতন, ন্যূনতম বেতন হচ্ছে 25,000 টাকা হতে হবে, এবং সেটা নিয়ে তখন দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছিল। এবং এই আন্দোলনটা কিন্তু সরকার নানানভাবে দমন করার চেষ্টা করে। যে আপনারা কি সেই স্বীকৃতিটা দিচ্ছেন বা স্বীকৃতির জায়গায় কাজ করছেন? আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন কথা বলছেন তখন কি তাদের কথা বলছেন, নাকি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথাই বারবার উঠে আসছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনটা সূচনা করেছিল, সেজন্য এটাকে আলাদা করে বিভক্তি তৈরি করার আসলে এখানে কিছু নেই। তবে এখানে একটা কথা বলতেই হয়, ধরেন লাস্ট যে 8ই মার্চ নারী দিবস ছিল, তখনই কিন্তু ফিমেলরা অনেক সেলিব্রেটেড হয়েছে এবং তাদের যে অবদানটা ছিল এই অভ্যুত্থানে সেটা কিন্তু অনেকখানি সেলিব্রেটেড হয়েছে। ওই সময় কিন্তু আমরা আসিয়া নিয়ে আন্দোলন করছিলাম, আসিয়ার ধর্ষণ নিয়ে আমরা আন্দোলন করছিলাম। তো ওই যে একই ঘটনা আপনি যদি আজকে 1 মেতে এসে দেখেন যে এই অভ্যুত্থানের যে একটা বিশাল বড় একটা স্টেক হোল্ডার আমাদের শ্রমজীবী মানুষরা, তাদের কিন্তু সেই অর্থে আলোচনাটা নেই, বা তাদেরকে কিন্তু আমরা সেই অর্থে কোনো আনন্দ র্যালিও তাদেরকে করতে দেখলাম না, বা তাদের খুব কিছু পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম ছাড়া আমরা কিন্তু রাস্তায় সেই অর্থে বা রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায় কোথাও কিন্তু খুব একটা আলোচনা দেখলাম না। ইটস বিকজ এই গণঅভ্যুত্থানে যে শ্রমিকদের যে অধিকারটা, তাদের যে হকটা, এই পুরো বিষয়টা কিন্তু সাইডলাইন হয়ে গেছে। নারীরা এই জায়গাটা ধরে রাখতে পেরেছে কারণ নারীদের মধ্যে তো এখানে মধ্যবিত্ত বা আপার ক্লাসের নারীরাও কিন্তু অভ্যুত্থানে ছিল। তো আমরা কিন্তু কথা বলে বা নানানভাবে কিন্তু নারীরা তাদের স্টেকটা এখনো পর্যন্ত এক ধরনের ক্লেম করে আছে। মুখে মুখে তো মানুষ বলে যে হ্যাঁ মেয়েরা তো ছিল, কিন্তু এই যে শ্রমিকটা তার স্টেকটা ক্লেম করবে কোথায় গিয়ে? তার স্টেকটা তো ক্লেম হইতো যখন হচ্ছে তার বেতন ভাতাটা নিশ্চিত হইতো। অথচ আজকের দিন পর্যন্ত, আজকে যে 1 মে আন্তর্জাতিক মানে আজকে মে দিবস, আজকের দিন পর্যন্ত কিন্তু বকেয়া বেতন ভাতার জন্য শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে। তার মানে কিন্তু এই যে একটা রাষ্ট্র যেটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো, সেই রাষ্ট্রটা আসলে সবার হয়ে উঠতে আসলে পারে নাই।
আপনি যদি প্রথম 2 মাসের সিনারিও দেখেন, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, ওই সময় কিন্তু শ্রমিকরাও রাস্তায় ছিল, রিক্সা শ্রমিকরা তখন রাস্তায় ছিল, অটো রিক্সা শ্রমিকরা রাস্তায় ছিল, এবং তাদের কথা কি এখন কি তারা দ্বিধা বিভক্ত কিনা সেই বিষয়টা নিয়ে আপনার কাছে দ্বিধা বিভক্ত একটা তো হচ্ছে তাদেরকে সংগঠিত রাখার যে সংগঠিত, এটা জাস্ট শেষ করে ফেলি, তাদেরকে সংগঠিত করার যে আসলে উইংগুলো ছিল পলিটিক্যাল পার্টির বাইরে, এখানে কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট উইং ছিল। সত্যি কথা বলতে অনেক লেফট উইং অর্গানাইজেশন যারা, তাদের কিন্তু এই শ্রমিক অঞ্চলগুলোতে অনেক কাজ ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এই লেফট উইং পলিটিক্স যারা করতো, তারা যখন হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্স থেকে কিছুটা দূরে সরে যায় বা সাইডলাইন হয়ে যায়, তখন কিন্তু এই শ্রমিক যে রাজনীতি বা এই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার মানুষের সংখ্যাও কিন্তু অনেকখানি কমে গেছে। এটাও কিন্তু আমাদের মানে কিছুটা অ্যানালাইজ করতে হবে যে আসলে রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে, আপনার কাছে ফিরতে চাই, জানতে চাই আপনার কাছে, আপনি যেহেতু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করেন, সেখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিদেশে যায়, অনেক মানুষ বিদেশে যায়, তার মধ্যে একটা বড় অংশের মানুষ শ্রমিক, এবং এই শ্রমজীবী মানুষদের তাদের যে অধিকারগুলো সেইগুলো সেখানে সুনিশ্চিত হয় কিনা, আমাদের যে আন্তর্জাতিক আইন রয়েছে, শ্রম আইন, সেটি বাস্তবায়ন হয় কিনা, সেটি আমরা কিভাবে বুঝবো? আমি শুনছিলাম সবার এক একটা যে পার্সপেক্টিভ। ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের বুঝতে হবে যে আসলে মে ডেটা কেন হয়েছে বা কিসের কারণে। তো প্রথম যেটার কারণে আমাদের লেট 19th সেঞ্চুরিতে মে ডে হয়েছে, ইটস বিকজ পিপল আস্কড ফর মিনিমাম ওয়েজ, সেটা যেন এস্টাবলিশ হয়, ওয়ার্ক আওয়ার্স যেন এস্টাবলিশ হয়। তো এইগুলো তো খুবই স্পেসিফিক, এবং যে মানবে না ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, যারা মানবে না তারা তো দে উইল বি বিহাইন্ড দ্য বার্স, রাইট? সো এই জায়গাটাতে আমি জানতে চাচ্ছি যে কতটুক এটাকে ফলো করা হয় বাংলাদেশে। আই ডোন্ট থিঙ্ক ওভাবে ফলো করা হচ্ছে যেভাবে আমরা মানে অস্ট্রেলিয়াতে দেখি যে মিনিমাম ওয়েজেস $24 পার আওয়ার, বা আমাদের কিছু ওয়ার্ক রাইটস আছে। তো এগুলো আসলে কতটুক হচ্ছে, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন রাইট নাও। সেটা বিগ কোশ্চেন, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের নিয়ে আমি কথা বলছিলাম, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এটি কিভাবে প্রভাব বিস্তার করে? যারা আন্তর্জাতিক শ্রমিক বলবো, যারা মালয়েশিয়াতে যাচ্ছে, যারা সিঙ্গাপুরে যাচ্ছে, কিংবা যারা মিডল ইস্টে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা কিভাবে? আমার মনে হয় প্রতিটা জায়গায় পিপল আর এক্সপ্লয়েটিং। মানে আমাদের এখান থেকে যারা যাচ্ছে যে কোনো দেশে, আপনি শুধু যে একটা স্পেসিফিক অঞ্চল বলছেন, রিজনের, সেটার বাইরে অনেক এক্সপ্লয়টেশন হচ্ছে, এবং সেটার ব্যাপারে কথা অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা যদি রিয়ালিটি দেখি, বাস্তবায়নের জায়গাটা কিন্তু মানে অনেক ল্যাকিং। সামঞ্জস্যহীনতা আছে কিনা বাংলাদেশে থেকে যারা রয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা যাচ্ছে, এদের মধ্যে সামঞ্জস্যহীনতা রয়েছে কিনা, যে শ্রমিকরা তাদের কথা বলার সুযোগ বা প্ল্যাটফর্ম পাচ্ছে না? সুযোগ তো পাচ্ছেই না। একটা বড় এক্সাম্পল যেটা হচ্ছে গিয়ে যে জুলাই অগস্টের সময় আমরা দেখেছি যে ইউএইতে কি ঘটেছে। একটা ব্যক্তি তার ওপিনিয়ন দেওয়ার সাথে সাথে তাকে হি হ্যাড টু গো বিহাইন্ড দ্য বার। সেটা তো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখছি যে এরকম এখন ক্রিটিক্যাল সিচুয়েশনে কথা বলা যাচ্ছে না, আবার ইয়াতেও আমাদের ওই রিজনেও দেখছি, মিডল ইস্টেও দেখছি যে একই ঘটনা ঘটছে। ফিরবো আপনার কাছে জানতে চাই, যদি শ্রমিক দিবসের কথা বলি, এর বাইরে যদি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলি, নির্বাচন নিয়ে সবসময় কথা হচ্ছে, সব ক্ষেত্রে কথা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ নির্বাচন চাচ্ছে এমনটি বিষয় না, এই জনগণ আসলে কারা নির্বাচন চাচ্ছে এবং কারা নির্বাচন চাচ্ছে না। আচ্ছা, মানে আজকে আমরা শ্রমিক দিবসে আলোচনা করছিলাম, আপনি যেহেতু প্রশ্নটি তুললেন, সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল যে জুন থেকে এই চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে একটি নির্বাচন তারা করতে চায়, এটা তাদের প্রস্তাব। এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, বিএনপি প্রথমে বললো তারা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চায়, জামাত ইসলাম বলল যে তারা হচ্ছে কি আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। তো রমজানের আগে সেটা চাওয়া এবং এই যে ডিসেম্বরের মধ্যে চাওয়ার মধ্যে খুব বেশি তফাৎ আসলে নেই। ডিসেম্বরে চাওয়া ফেব্রুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি। তো সেই জায়গায় এখন প্রধান উপদেষ্টা যিনি যখন বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ চলে যেতে বলছে না, এই যে এখন কথাটা শোনার কিছুটা ব্যাপারটা অনেকটা তার কাছ থেকে এরকম পলিটিক্যাল বায়বীয় সব বাক্য তো মানুষ শুনতে চায় না ভাই, আমি যদি সোজা করে আপনাকে বলি। কারণ রাজনৈতিক নেতারা যেই বক্তব্য দিবেন সেই বক্তব্য যদি তিনি বলেন, কারণ আমরা আমাদের দেশের রাজনৈতিক দলকে, দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলের পক্ষে শুনি যে জনগণ আর এই সরকারকে ক্ষমতা চায় না, আর এক বলে যে জনগণ আমাদের পক্ষে আছে। তখন কিন্তু জনগণটা কারা সেটা কিন্তু আমরা তখন আর জানতে পারি না, বুঝতে পারি না। আপনি বিগত আমলেও দেখলাম যে আওয়ামী লীগ ছিল, 5ই আগস্ট তারা পালিয়ে গেছে, তো তারাও এর আগে বলতো জনগণ আমাদের সাথে আছে।
আবার যারা মাঠের রাজনীতি করতো তারা বলতো যে জনগণের এই যে জালিম সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে সুযোগ পেলেই গদিচ্যুত করবে। কারা এই ইভেন্ট তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছরের জন্য চাই? এখন তো দেখে মনে হচ্ছে যে ফেসবুকে একটা ইভেন্টও আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারকে 5 বছর চাই। আবার এটাও কিন্তু ইউসুফ সরকারও বলে, আবার এটাও আপনি দেখেন কিন্তু। হ্যাঁ, তো পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে আমাদের, ইউনূস সরকারও বলে আবার ইউসুফ সরকারও বলে। কেন বলে ইউসুফ সরকার? তো আমাদের আমার মনে হয় যে এই গত জুলাই এগুলো কি মজা করার বিষয় আসলে? মানে আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা না, ভাষাটা বদল ঘটে গেছে। আপনি দেখেন যে হাসিনাকে আমরা যেভাবে বিদায় করে দিয়েছি আমাদের জেনারেশন, তো হাসিনাকে বিদায় করার যে স্লোগানগুলো অন্যরকম ছিল, যেটা এর আগে কেউ কল্পনা করতে পারবে না। হ্যাঁ, তো সুশীল সমাজে এরকম বাক্য উচ্চারণ করে না, তো এইরকম স্লোগান হাসিনাকে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হয় রাজনীতির একটা মিমিক্রি ঘটছে, একটা ল্যাঙ্গুয়েজের একটা বদল ঘটেছে। এখন আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মানুষের পালসটা তারা বোঝা উচিত। কারণ জনগণ ভাই গত 1.5 দশক মানে 3 মে মানুষ নির্বাচন দিতে, মানুষ ভোট দিতে পারে নাই মানুষ, কারণ নির্বাচিত সরকার না থাকলে কি হয় সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে খুব ভালোভাবে। আপনি শ্রমিক আন্দোলনের কথা বললেন, আপনি ভোটাধিকারের কথা বললেন, একটা অপরের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সবাই শ্রমিকদেরকে, এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার বিরুদ্ধে হাসিনার আমলে মামলা হয়েছিল শ্রম আদালতে। সেই মামলায় তিনি বয়স্ক মানুষ, তিনি আদালতে যেতেন এবং আদালতের পুরাতন ভবনের সিঁড়ি ভেঙে নিচতলা থেকে তিনি উপরতলায় উঠতেন, লিফট বন্ধ থাকতো। এই সমস্ত ঘটনা তো আমরা দেখেছি, আমরা নিজেরা সংবাদ তৈরি করেছি, আমরা দেখেছি, সরজমিন করেছি। তো সেই জায়গায় এবং তার আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে তো এইবার শ্রমিক দিবসে আমরা এবারও তো ঈদের সময় দেখলাম যে শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা বেতন এবং বোনাসের দাবিতে রমজানের ঈদের আগে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তারা অবরোধ করেছে, তারা ঢাকায় উত্তরায় অবরোধ করেছে, গাজীপুরে তারা আন্দোলন করেছে। তার কাছ থেকে তো আমরা এটা আশা করি নাই। তো আমাদের এখন যে যায় লঙ্কায় সেই যদি রাবণ হয়, তাহলে মনে হয় ব্যাপারটা একটু ডিফিকাল্ট হবে আর কি, আমাদের সবার জন্য ডিফিকাল্ট হবে আমাদের সবার জন্য। উমামা ফাতেমা, আপনার কাছে জানতে চাই, আপনি সরাসরি বলেছেন যে আপনি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নেই, কিন্তু আপনারা যারা যুগপৎ একসঙ্গে আন্দোলন করেছেন তাদের অনেকেই রয়েছে সেখানে। নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন এই কথাটি, আপনি এটিকে কিভাবে দেখেন? মানে যেহেতু হাসনাত আবদুল্লাহ ভাই এবং নাহিদ ভাই তো একই সংগঠনের সদস্য, তো নিজের সংগঠনের নেতৃত্বকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া খুব একটা খারাপ এক্সপেকটেশন না। সবাই এটা এক্সপেক্ট করবে এবং সবাই শুভকামনাটা জানাবে। তো অবভিয়াসলি আমি মনে করি যে উনি ওনার জায়গা থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা তো অবশ্যই একটা শুভকামনামূলক স্টেটমেন্ট। এটা নিয়ে খুব বেশি আলোচনা হওয়ারই বা কি আছে, আমার কাছে মনে হয়। আর এখানে আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম এই শ্রমিকদের বিষয়টা নিয়ে, যেটা আপু একটু আগে বলছিলেন, ইউএইর কথা বলছেন, যখন জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থানের একদম শুরুর দিকে কি হয়েছিল, 19শে জুলাই যখন আরব আমিরাতে একটা শ্রমিকরা যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন তো ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তখন তারা কিন্তু কুয়েতে, আরব আমিরাতে তারা কিন্তু রাস্তায় মিছিল করে, এবং ওখানে তো রাস্তায় মিছিল করা আসলে নিষিদ্ধ। তো পরবর্তীতে দেখা যায় তখন প্রায় 57 মেবি 128 জন বা 130 জন বাংলাদেশি ওই সময় খুব জেল হয়, 3 জনের তো একদম যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। তো তাদেরকে অনেকেই কিন্তু মুক্তি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে, আবার অনেকেই এখনো পর্যন্ত কারাগারে আছেন, এবং যারা বাংলাদেশে এসেছেন তারাও কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তাদের হচ্ছে না। এবং আমি যতটুকু জানি যে এই শ্রমিকরাও কিন্তু এখনো পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে তার সাথে বারবার উপদেষ্টার কাছে যাচ্ছেন, যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের প্রতি প্রপার রেসপন্স করা হয়নি। সো এটা আমি অনেকবার ফেসিলিটেট করার চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করেছি যে যেহেতু তারা অভ্যুত্থানের কারণেই তো এখানে রাস্তায় মিছিলটা করেছিল, এটা তো অন্য কোনো পার্সোনাল বেনিফিটের জন্য তো রাস্তায় মিছিল করেনি। তো এটা তো একটা দেশের সাথে আরেকটা দেশের মানে কি বলবো কথার মধ্য দিয়ে কিন্তু তাদের বিষয়টা সুরাহা করা যায়, কিভাবে তাদেরকে আসলে কাজে ফেরত পাঠানো যায় বা অন্য কোনো দেশে পাঠানো যায়, এই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাইলে পুরো জিনিসটা সলভ করে ফেলতে পারতো, খুব বেশি কিছু কিন্তু জটিল ব্যাপার ছিল না। বাট এই শ্রমিকদের বিষয়টা যদি আমরা দেখি, এখন যেহেতু তারা বাংলাদেশে এসে গেছে, ওই দেশ থেকে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই আবার পুনরায় তারা যেতেও পারছে না, ফেরত যেতে পারছে না। সব থেকে দুর্ভাগ্যজনক জিনিস যেটা হয়েছে, তাদের ফ্যামিলি কিন্তু ওখানে রয়ে গেছে, অনেকেরই দেখা যাচ্ছে ফ্যামিলি ওই দেশে রয়ে গেছে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ফ্যামিলির সাথে তারা আর ফেরত যেতে পারছে না। তো এই সিচুয়েশনগুলো আসলে মিটিগেট করা জরুরি। আমি যেহেতু সুযোগ পেয়েছি তাই কথাটা আমি জানিয়ে রাখলাম। আর
যেটা ভাই বলছিলেন বা আমরা একটু আগে বলছিলাম যে এই যে শ্রমিকদের কথাটা, শ্রমিকরা কি তারা মে দিবসটা কি সেলিব্রেট করছে, এটা কিন্তু বোঝাটা জরুরি। যে 8ই মার্চ নারী দিবসের কথাটা আমি কেন বলি, কারণ এই অভ্যুত্থানে অনেকগুলো স্টেক হোল্ডার ছিল। তো ছাত্রদেরও তো আর আলাদা কোনো দিবস নাই, দিবস আছেই এই নারীদের জন্য, শ্রমিকদের জন্য। তো এই নারী দিবস কিন্তু মেয়েরা সেলিব্রেট করেছে। কিন্তু আপনি যদি হচ্ছে শ্রমিক দিবসের দিকে তাকান, এটা কিন্তু শ্রমিকরা কোনোভাবে সেলিব্রেট করছে না, উল্টা আরো তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কেন শ্রমিক দিবস তো তারা সেলিব্রেট করছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমাবেশ করছে। ওইটা তো রাজনৈতিক দলের তো আলাদা শ্রমিক উইং থাকে, এটা রাজনৈতিক দলের শ্রমিক উইং তো আর সবাইকে রিপ্রেজেন্ট করে না, ওইটা তো একটা ডিফারেন্ট ব্যাপার। আমি এখানে যে পয়েন্টটা অ্যাকচুয়ালি রাজনীতিকরণ করা অনেক বেশি হয় কিনা সেখানে এটা করা হয় বিকজ এটা সস্তা শ্রম, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে শ্রমিকদের অধিকারের পক্ষে যদি অ্যাকচুয়ালি কেউ কথা বলে থাকে, পলিটিক্যাল পার্টিগুলোই কিন্তু এই বার্গেনিংটা করে। এটা তো ইন জেনারেল মালিক পক্ষের সাথে তো শ্রমিকরা সরাসরি গিয়ে বার্গেনিংটা করতে পারতেছে না, বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো থাকে তারাই তো বার্গেনিংটা করে। তো সেই জায়গা থেকে কিন্তু শ্রমিকরা এই দলভুক্ত হয়। কিন্তু মানে যেটা হয় যে পলিটিক্যাল পারপাসে যদি তারা ব্যবহৃত হতে থাকে, তাহলে তাদের অধিকারটা ইনশিওর হওয়ার পরিবর্তে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়িতে পরিণত হয়, যেটা সাধারণত বাংলাদেশে একটা কমন ট্রেন্ড। তবে এখানে যে পয়েন্টটা অ্যাকচুয়ালি আমি মেক করতে যাচ্ছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা, এই অভ্যুত্থান তো সবাই বলেছে বৈষম্যহীনতার কথা, সবাই কিন্তু তার নিজ নিজ যত ক্ষোভ ছিল বিগত সরকারের প্রতি, বিগত ব্যবস্থার প্রতি, সেটা কিন্তু রাস্তায় ঢেলে দিয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে গিয়ে ওই একই ব্যবসায়িক শ্রেণী, ওই একই মালিক পক্ষ, তারাই তো নানানভাবে আসলে স্টেবলিশড হয়েছে, রিস্টেবলিশড হয়েছে, তাদেরকে পুনরায় প্রতিষ্ঠা করা হয়েছে সরকারিভাবেই, নানানভাবে মধ্যস্থতা করে কিন্তু তাদেরকে আবার স্ট্যাবলিশ করার চেষ্টা করা হয়েছে। যে গার্মেন্টস মালিকরা ধরে তাদের গার্মেন্টস ফেলে চলে গিয়েছিল, সরকার তো সেটাকে অকুপাই করে তখন এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারতো, কিন্তু গভর্নমেন্ট কিন্তু হার্ড অ্যাকশনে কখনোই যায় নাই। এবং মালিক পক্ষ বা ব্যবসায়িক শ্রেণী বলি, তাদের পক্ষে এই সরকারেরও কেন যেন একটা পুতু ব্যাপার, মানে তারা খুব চুপচাপ এই জিনিসটাকে ডিল করতে চায়। তো এবং এটা যারা হচ্ছে আমি তো একটু ছাত্র ফেডারেশন করে এসেছিলাম, তো ভিতর থেকে অনেক কথা বের হয়ে আসছে যে এই যে সোশ্যাল সিস্টেম বা এই যে ক্যাপিটালিস্ট সিস্টেম, এই সিস্টেমটা তো আসলে মানুষকে দিন শেষে একটা মেশিনের মধ্যে করবো, মানে এইটা এরকমই করে, মানে ক্যাপিটালিস্ট সিস্টেমটা এরকমই করে, মানুষকে প্রোডাক্টে পরিণত করে, যেখানে শ্রমিকও প্রোডাক্ট এবং আমি তো কনজিউমার এবং মালিকও হচ্ছে সেই পুরো একটা সিস্টেমের মধ্যে বাধা। তো অ্যাকচুয়ালি যদি হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা থাকতো যে এই ধরনের একটা কাঠামোর বাইরে গিয়ে অ্যাকচুয়ালি আমি সমস্যাটা অভাব ছিল, সদিচ্ছা থাকলেও খুব বেশি করতে পারতো এটা মনে হয় না, কারণ আমরা তো একটা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছি, আমি তো একা আলাদা করে কোনো করতে পারবো না, সেটার একটা প্রভাব অবশ্যই আছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করতে পারতো, যেটা একটা শ্রমিক সংস্কার কমিশনের একটা রিপোর্ট দেওয়া হয়েছে, আমাদের নারী সংস্কার কমিশনের একটা রিপোর্ট, শ্রমিকদেরকে অ্যাড্রেস করা হয়েছে, নারী শ্রমিকদের স্পেসিফিক্যালি ওই সংস্কার কমিশনে অ্যাড্রেস করা হয়েছে। তো এই সংস্কারের বিষয়গুলো অ্যাড্রেস করে অ্যাটলিস্ট কিছু পরিমাণ এই যে শ্রমিকদের অধিকারগুলো নিশ্চিত করা, আমি নারী শ্রমিকদের অধিকার নিয়েই আপনার কাছে ফিরবো। প্রিয়তা, আপনার কাছে জানতে চাই, অনেকটা সময় পরে ফিরলাম, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছিলাম, তো সেখানে যদি আমি বাংলাদেশের শ্রমিকদের কথা বলি, বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সুরক্ষা, এইগুলো নিয়ে তো আসলে খুব বেশি কাজ করা হয় কিনা, বা যে মাত্রায় কাজ করা হয় সেটি তাদের জন্য কতটুকু যথেষ্ট আর কি? আমার তো মনে হয় যে যতটুক সেই রানা প্লাজার ইনসিডেন্ট থেকে যদি আমরা দেখি, যতটুক করা হয়েছে অনলি বিকজ একটা ইন্টারন্যাশনাল প্রেশার, স্পেসিফিকলি যদি আমি বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, কিন্তু তার থেকে বেশি আমাদের তো আরও অনেকগুলো সেক্টর আছে। আমি তো আমার চোখে ভিজিবলি কোনো ডিফারেন্স সেরকম দেখছি না। আর সবচেয়ে বড় বিষয় যেটা নিয়ে আমি কথা বলতে চাই, চাইল্ড লেবার। দ্য মিনিট ইউ কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি যখন মানে আমাদের মতন প্রবাস বাঙালির যখন ফেরত আসে কয়েকদিনের জন্য, আমাদের সবচেয়ে আগে চোখে পড়ে যে এই যে নর্মালাইজেশন অফ এক্সপ্লয়টেশন অফ লেবার্স, এই জিনিসটা নিয়ে আমি তো আজকের দিনে যদি আমি পত্রিকা খুলি, আর উই টকিং এনাফ, উই আর নট। অ্যাকশন কি করা হচ্ছে কিনা ওরকম তো কোনো উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন না। এবং আপনি যেখানে নিরাপত্তার কথা বলছিলেন, যে রানা প্লাজার কথা বলছিলেন, আমরা যদি পোশাক শ্রমিকদের কথা বলি, তারা হয়তো একটা নিয়মের মধ্যে এসেছে, কিন্তু সেই শ্রমিকগুলো, বড় কারখানার শ্রমিকগুলো হয়তো 20% শ্রমিক, এর বাইরে যে 80% রয়েছে, একজন গৃহকর্মী যারা রয়েছে, যারা রাস্তায় কাজ করছে, দিনমজুর রয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, সেই ব্যবস্থাগুলোকে তো বাংলাদেশের সরকার অ্যাড্রেস করছে না। এই বৈষম্যগুলো কিভাবে দূর করা সম্ভব? যেমন কি আজ আপনি যদি গৃহকর্মীদের কথা বলেন,
ডু উই হ্যাভ আ ফিক্সেটেড যে তাদেরকে মিনিমাম কত দেওয়া হবে বা কত ঘন্টা, বা তাদের যদি কোনো ধরনের অত্যাচার তাদের উপর হয়, ওদের যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তাদের জন্য কতটুক তারা কোথায় যাবে, কোথায় তাদের সেফটিটা ওরা ইনশিওর করবে, ওরকম কিন্তু আমি স্পেসিফিক কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, অর্গানাইজেশন আছে, এনজিওস আছে, তারা কাজ করছে, কিন্তু আমরা কিন্তু অন এ ডেইলি বেসিস নিউজ পেপার খুললেই আমরা দেখতে পাচ্ছি যে গৃহকর্মীদেরকে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তারপর যে করছে সে কিন্তু বেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু ওরকম থাকে না যে স্পেসিফিক যে তারা জানবে যে তাদের অধিকারটা কি, তারা কিন্তু সেভাবে পাচ্ছে না সেই অধিকার। আপনি মনে করছেন সেভাবে পাচ্ছে না? এহসান মাহমুদ, পত্রিকা খুললেই আমরা জানতে পাই, পত্রিকায় কি এই সংবাদগুলো আসে, নাকি রাজনৈতিক সংবাদ, অর্থনৈতিক সংবাদ, বিনোদনের সংবাদের ভিড়ে এগুলো হারিয়ে যায়? আচ্ছা, পত্রিকা খুললেও আমার মনে হয় যে এটা খুব যথেষ্ট আসে না। কেন আসে না, আমি একটা মানে সহজ বলি যে আমাদের কিন্তু আমরা তো উমামা যেটা বলছিলেন যে বিশ্ব অর্থনীতি বা বিশ্ববাজারে মানে পুঁজিবাদী যেই অবস্থা এখন দেশে, যেই বিশ্বব্যাপী যেই পুঁজিবাদী ব্যবস্থার বিরাজমান, তো সেখানে আপনি দেখেন মূল্যস্ফীতি ঘটে কিন্তু ডাবল ডিজিটে, আর যখন শ্রমিকের যখন মজুরি বাড়ে সেটা কিন্তু বাড়ে কিন্তু সিঙ্গেল ডিজিটে বাড়ে। সো আপনি যখন সেই সিঙ্গেল ডিজিটের মজুরি বৃদ্ধি দিয়ে ডাবল ডিজিটের মূল্যস্ফীতি মোকাবেলা করা, মানে আমাদের মতো লোকজনের জন্য যখন হিমশিম খেয়ে যায়, তখন মজুরির অবস্থা কী বোঝা যায়। এবং বাংলাদেশে প্রিয়তা বারবার বলছিলেন যে বিদেশে কেমন এখানে কেমন, তুলনাটা একটা সহজ উদাহরণ দিই, আপনি তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশের ধরেন লালমনিরহাট জেলা, আমি যে সরজমিনে গিয়েছিলাম, লালমনিরহাট জেলায় মাঠে কাজ করছে, ধান তুলছে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক। পুরুষ শ্রমিকের একদিনের কাজের মজুরি হচ্ছে গিয়ে 450 টাকা থেকে 500 টাকা ভ্যারি করে, কিন্তু পুরুষ যে দিনমজুর তার বেতন হচ্ছে গিয়ে 300 টাকা, কোথাও কোথাও 250 টাকা। তার মানে হচ্ছে গিয়ে তারাও কিন্তু সকাল 8টায় যান, জোহরের আজান পর্যন্ত, দুপুর 1:30 পর্যন্ত তারা কাজ করেন। একজন পাচ্ছে 400 টাকা, সমভাবে কাজ করে, সমান কাজ করে। একইভাবে ইটের ভাটায়, যখন কেরানীগঞ্জে, ঢাকার একটু বুড়িগঙ্গার ওই পারে যাবেন বা কালামপুর ধামরাইয়ের দিকে, এই রাস্তাগুলোর দিকে আপনি বুঝবেন যে একদম এরকম মানে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো। এগুলো কিন্তু চাইলেই কিন্তু আমাদের প্রশাসনে, স্থানীয় প্রশাসন, মানে জেলা প্রশাসন কিংবা স্থানীয় যেই উপজেলা বা মানে স্থানীয় সরকার প্রশাসন, এরা কিন্তু চাইলে এগুলো কিন্তু একদম ন্যায্য মজুরি ঠিক করে নির্ধারণ করে দেওয়া সম্ভব। এই যে বৈষম্য, মানে নারী মানে হ্যাঁ, চা বাগানের যে বৈষম্য, সেটা তো মনে হবে যে আমরা এখনো সেই কলোনিয়াল যুগে আছি, এখনো আমরা মানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে নেই, এখনো সেই কেউ আমাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা এখনো কেউ একজন শাসন করতেছে, যেখানে এখনো সভ্যতার আলো পৌঁছায় না। চা বাগানগুলোকে কিন্তু এখন স্টেট বলা হয়। হ্যাঁ, এখনো স্টেট বলা হয়, এখনো টি এস্টেট বলা হয়, মানে তারা এটাকে গর্ব করে। আর আমরা যারা শহুরে মধ্যবিত্তরা আছি, আমরা সেখানে যাই, ধরেন যে জ্যোৎস্না উৎসব করতে যাই, চা বাগানের ম্যানেজারের বাংলোতে আমরা থাকি, খুব ভালো লাগে, ঠিক আছে, আমরা ঘুরি গরম লিকার করে, একদম সবুজ সতেজ পাতার চা পাতা আমরা মানে ধোয়া উড়োতে থাকে আমাদের সামনে, আমরা ধরি, খুব ভালো লাগে আমাদের কি। কিন্তু আবার এখানে এসেই আমরাই কিন্তু আবার তাদেরকে নিয়ে গল্প লিখি, ফিকশন লিখি, আবার তাদেরকে নিয়ে আমরা রিপোর্টও ছাপাই, কিন্তু তাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এর জন্য কি এখন পুরো ব্যাপারটা না আমাদের দেশে কিন্তু কখনো কোনো ব্যবস্থা, সিস্টেম দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই, মানে এটা খুবই দুঃখজনক যে যারাই কেউ ক্ষমতায় যায়, যেই রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যায়, নিজেদেরকে নিয়ে নিজের বর্তমানে তো অরাজনৈতিক সরকার রয়েছে। না, আমি এখন বর্তমানে অরাজনৈতিক সরকার 8 মাস, এখন আমরা বলতে পারি যে এই 8 মাসে গত 9 মাসে কি পরিবর্তন হলো? গত 9 মাসে হয়তো মানে বিরাজমান পরিস্থিতি থেকে আমরা আশানুরূপ পরিবর্তন, সুফল মানে পজিটিভ অর্থে পরিবর্তন আমাদের চোখে পড়ে নাই। কিন্তু বিগত 53 বছরে মানে যারাই ছিল, নিজের ব্যক্তির উন্নয়ন, পরিবারের উন্নয়ন, গোষ্ঠীর উন্নয়ন, এগুলো করে করে হয়েছে। তো এই জায়গার বাইরে গিয়ে মানে বৃহৎ অর্থে যদি মানুষের কথা যদি আপনি যদি বলেন, সেটা কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের কোনো রাজনৈতিক দল বাংলাদেশে মানে মেহনতি কিংবা শ্রমবান যারা মানুষ, তাদের জন্য, তাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তাদের জন্য আপনি দেখবেন যে তাদেরকে নিয়ে আমরা বিজনেস করব। আপনি আজকে এবং আগামীকাল, গত এই 4 দিনে, 1 সপ্তাহে ঢাকার শহরে শুধু ঢাকায় শ্রম দিবস উপলক্ষে 4টা বড় বড় সমাবেশ করবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু এখানে সত্যিকার অর্থে শ্রমিকদের অংশগ্রহণ কোথায়? আপনি দেখেন আজকে বিএনপি করতেছে, জামাত ইসলাম করতেছে, আগামীকাল নতুন রাজনৈতিক দল এনসিপি করবে, তারপরের দিন আরেকটা সম্মিলিত নতুন রাজনৈতিক দল তারা করতেছে। কিন্তু সেখানে সত্যিকার অর্থে শ্রমিক প্রতিনিধি কোথায়, কতটুকু আছে, কিংবা শ্রমিকের ফলাফল, শ্রমিকের জন্য কথা বলবে, এই বলার লোকগুলো আসলে সেখানে নাই। রানা প্লাজার এখন পর্যন্ত বিচার হয় নাই, প্রিয়তা বললেন, উল্লেখ করলেন, কিন্তু রানা প্লাজার ঘটনার এখন পর্যন্ত বিচার হয় নাই।
আশুলিয়া তাজরিন হত্যাকাণ্ড, তাজরিনের হত্যাকাণ্ড স্পষ্ট হত্যাকাণ্ড ছিল, গার্মেন্টসে আগুন লাগানোর ঘটনা, এখন পর্যন্ত কোনো ঘটনার কোনো বিচার হয় নাই। তো এই যে বিচার না হওয়া, বিচারহীনতা, সেই সংস্কৃতি বিচার না হওয়া, এটা বলে বলে সবাই রেহাই পেয়ে যায়। তো একবার তো শ্রমিকরা খেপে গিয়ে গণভবন দখল করলো, গণভবন ভেঙে দিল, এরপরে শ্রমিকরা আসলে কোথায় যাবে? সেটা পদ্মা, মেঘনা, যমুনা, যে যেখানে আছেন সেখানে যাবে শ্রমিকরা, আমার ধারণা সেখানেও যাবে। আপনার ধারণা সেখানে যাবে। উমামা ফাতেমা, আপনার কাছে জানতে চাই, শ্রমিকদের কথা আসছিল, সেখানে তো বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী, নারী শ্রমিকদের কথা বরাবরই আসে, কিন্তু তাদেরকে যে আলাদাভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা যদি আমরা বলে থাকি, তাদের চিকিৎসার ব্যাপারটা, কিংবা নারীদের বিভিন্ন সময় যদি আমরা মাতৃত্বকালীন ছুটির কথা বলি, মাতৃত্ব এখানে একটা পাপ, যদি মাতৃত্ব হয় তাকে তো মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে না, তাকে ওখান থেকেই বের করে দেওয়া হবে। এরকম নানা বিষয়ে নারী সংস্কার কমিশনের রিপোর্টটি যদি আপনি কিছুটা দেখে থাকেন, সেখানে বলা হয়েছে, কিন্তু সেই রিপোর্ট নিয়ে দ্বিমত রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত রয়েছে। আপনি কি মনে করেন? রিপোর্টের মনে হয় কিছু কিছু পয়েন্ট আমি যতটুকু খেয়াল করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপোর্টের কিছু কিছু পয়েন্ট নিয়ে আসলে অনেক বেশি দ্বিমত রয়েছে। তবে আমার কাছে যেটা কিছুটা আশ্চর্যজনকই মনে হয়েছে, এখানে কিন্তু প্রায় 9টা সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিট করা হয়েছে, 10টা সংস্কার কমিশন সবগুলোর রিপোর্ট সাবমিট করা হয়েছে, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্টগুলো যদি আপনি পড়েন প্রায় সবগুলোই অনেকগুলোই কোয়েশ্চেনেবল। যেমন আমি ওই দিন স্থানীয় সরকারের মানে সংস্কার কমিশনের রিপোর্ট পড়ছিলাম, আমার কাছে যথেষ্ট কোয়েশ্চেনেবল মনে হয়েছে যে স্ট্রাকচারে তারা সাজাতে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো ওই সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে অ্যাকচুয়ালি টেবিল টকে আলোচনা করছে, বা ঐক্যমত কমিশনের সাথে যাচ্ছে, আমি এটা মানি না, এই ফর্মে আলাপ করছে। কিন্তু যখনই হচ্ছে নারী সংস্কার কমিশনের রিপোর্টের কথা আসছে, এটাকে এতটা পলিটিক্যালি মোবিলাইজ করার কারণ কি? এবং এই জিনিসটা হচ্ছে আমার কাছে আলাদা করে চোখে পড়েছে যে সংস্কার কমিশন তাদের জায়গা থেকে হয়তো তারা কিছু সুপারিশ করেছে, তারা একটা রিপোর্ট প্রদান করেছে, এবং যদি রাজনৈতিক দলগুলোর এই জায়গায় তারা এগ্রি না করে, ইন দ্যাট কেস তাহলে তারা টেবিল টক তো আছে, ঐক্যমত কমিশন তো সরকার তৈরি করে রেখেছে সেখানে, এবং তারা তো ওই যে টিক চিহ্ন যেখানে দিতে পারবে, কোনটাতে অ্যাগ্রি করেন কোনটাতে অ্যাগ্রি করেন না, ওখানে তো তারা তাদের অপিনিয়ন দিতে পারবেই। এখন আলাদা করে এটাকে একটা পলিটিক্যালি জেনারেট করা, এটা নিয়ে এই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে প্রশ্ন রাখবো। কারণ সংস্কার কমিশন তো মানে দুই তিনটা পয়েন্টই তো আর শুধুমাত্র হচ্ছে কমিশনের রিপোর্ট আছে এমন না, অনেক পয়েন্ট সেখানে তুলে আনা হয়েছে। সবকিছু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, ধারাভাবে 2-3টা পয়েন্ট ওখান থেকে ঠিক করে, যেগুলো হচ্ছে সোশ্যালি কোশ্চেনেবল। প্রশ্ন করার সময় এটা করেন না, এটা কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে যারা মূলত বিতর্কটা করছে, কিংবা যারা এরা অধিকাংশই কিন্তু নিজেদেরকে ইসলামপন্থী দল দাবি করে, মূলত তারা, আমি যদি সহজ ভাষায় বলি, কিন্তু এরা কতটা ইসলামিক দল রয়েছে, তারা ইসলামপন্থী দল বলে না। এখন এখানে কি হলো, যখন নারীর সমান অধিকারের কথা আপনি বলবেন, আবার নারীদেরকে আপনি এখনো সেই পিছিয়ে রাখা, পুরুষদের অধীনে রাখা, এটা মেইনলি নারী সংস্কার কমিশন নিয়ে মানে আপত্তির জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কি যে সম্পত্তিতে নারীর সমান অধিকার। এখন এটাকে বলতেছে যে ইসলামিক পারিবারিক আইনকে এটাকে অস্বীকার করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, এটা বলা হচ্ছে। এই অভিযোগটা কাদের জায়গা থেকে আসছে? মেইনলি তো নারী পুরুষের সমতার জায়গা থেকে হলো গিয়ে যে আপত্তির জায়গা, মূলত ইসলামিস্টরা সেটা বলছে। এখন যেই জুলাই আন্দোলন হলো, এতকাল ভাই আপনারা কোথায় ছিলেন? নারী নেতৃত্ব মেনে গেলেন, হাসিনার মতো একজন ফ্যাসিস্ট নারীকে আপনারা মেনে নিলেন, এখন আপনারা নারী সংস্কার কমিশনের এগুলো আপনারা মেনে নিতে পারছেন না। আমার মনে হয় যে বাংলাদেশের নারীদেরকে আবার যারা এই যে নারী পুরুষের সমান অধিকারের বিপক্ষে যারা কথা বলছে, আপনারা যারা যারা নারীদেরকে নিয়ে সংগঠিত করেন, কাজ করেন, এদের বিরুদ্ধে আমি বলবো যে আপনাদের সোচ্চার হওয়া উচিত। আমার যেটা মতামত যে দ্বিমত থাকতেই পারে, সোসাইটি তো আসলে অনেক বড় স্ফিয়ার, এখানে অনেক ধরনের চিন্তাধারার মানুষ থাকবে, সব চিন্তাধারার মানুষেরই কিন্তু রিপ্রেজেন্টেশনটা আছে সোসাইটিতে, তো সেটা থাকতে পারে। সবাই তার জায়গা থেকে মানে যদি হচ্ছে আচ্ছা আমি এই জিনিসটা এগ্রি করি না, এটা করি সেটা করি না, সবাই একমত কিনা যে উন্নয়ন এই জিনিসটাই হচ্ছে সবথেকে আমি যে ওই জিনিসটাই পয়েন্ট আউট করতে যাচ্ছি যে অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলোর ক্ষেত্রে তো তারা টেবিল টকে এটা সুরাহা করছেন না, তারা তো রাস্তায় গিয়ে সমাবেশ করছেন না, তাহলে নারী সংস্কার কমিশনেরটার জন্য গিয়ে কিন্তু রাস্তায় গিয়ে সমাবেশ করতে হচ্ছে। এই সংস্কার কমিশনটাকে আলাদা করে পয়েন্ট আউট করে এইটাকেই হচ্ছে যে এটা সবই খারাপ, এটা কিছুই স্বীকার করা যাবে না।
এবং যারা এই রিপোর্টটা বানাইছে তারা হচ্ছে যে কমপ্লিটলি পরিবারের ভেঙে দিবে, সোসাইটি ভেঙে দিবে। এই ধাঁচে হচ্ছে একটা পলিটিক্যালি এই কমিশনটাকে অ্যাড্রেস করা, এটা আমি মনে করি যে এটা খুবই মানে এটা একটু দুঃখজনক। এটাও একটা রাজনীতি। আমি বলছি এইটা যে এই যে নারী উন্নয়ন হবে কি হবে না, এটা তো সোসাইটির মধ্যে অনেক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। বাট ল রিফর্ম করা, মেয়েদেরকে সামনে নিয়ে আসা, মেয়েদেরকে হচ্ছে অধিকারটুকু দেয়া, এগুলো নিয়ে তো কথাবার্তা হবে। সেই জায়গা থেকেই তো এই কমিশনটা হয়েছে এবং তারা রিপোর্ট সাবমিট করেছে। তাদের একটা এই সাজেশনটা আমার পছন্দ হইল না, তো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সরকারের কাছে ভেটো দেওয়ার সুযোগ তো সরকার নিজেই তৈরি করে রেখেছে। তাহলে হোয়াই আবার রাস্তায় গিয়ে সেটা মোবিলাইজ করা হচ্ছে? ইটস বিকজ আমি এটা নিয়ে নিশ্চয়ই রাজনীতিটা করতে চাই, আমার সুবিধাটা আমি সুবিধাটা করতে চাই। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন না কেন? না, ওইটা তো আমি মানে অনেকবারই বলেছি যে মানে আমি জানি না যে এই কোশ্চেনটা আমায় কেন করা হয়। কারণ আপনি সব সময় নাগরিক পার্টি সকলের সঙ্গে তো একসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তারপর আপনি রাজনৈতিক দলে যোগ দিলেন না। আপনারা কি বিভিন্ন লেয়ারে থাকতে চাচ্ছেন, যে কেউ বিশ্ববিদ্যালয়ের অংশে থাকবেন, কেউ না? ওইটা ওনাদের মনে হয় ঠিক করা আছে, আমার আবার আলাদা করে কোনো লেয়ারে এন্ট্রি করার দরকার আছে বলে মনে হয় না। যেটা প্রথমেই আমি একটা কথা বলে দিতে চাই, আমার পার্সপেক্টিভটা যেহেতু আমার বলার উচিত। গণঅভ্যুত্থান এখানে আমি কোনো কারো পক্ষে হয়ে এগুলো কিছু না। মানে গণঅভ্যুত্থান সবাই তার জায়গা থেকে আলাদা আলাদা রোল প্লে করার দরকার ছিল, আমরা সবাই সেই জন্য ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম। ঘটনাক্রমে হয়তো আমি উমা ফাতেমার জায়গায় অন্য কোনো মানুষও থাকতে পারতো, কিন্তু আমি বলি আর কি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে বলে না যে ওই সময়ে আমারই ওই দায়িত্বটা পালন করা ছিল, তাই আমি সুযোগটা পেয়েছি। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমাদের তো একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন ছিল, সবারই আসলে একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন ছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন একটা আহ্বায়ক কমিটি হচ্ছে, তখন আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়, আমি কিন্তু তখন বলেছি যে এই আমরা তো তখন সংস্কারের আলাপ হচ্ছিল দেশে, আওয়ামী লীগের বিচার নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, ছাত্র রাজনীতির সংস্কার নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল। সবাই চাচ্ছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি শুরু হোক এবং সবগুলো ছাত্র সংগঠন যাতে এখানে এক জায়গায় আনতে পারে। তো আমাদের কি হয়েছে, আপনারা প্রথমে ছাত্র রাজনীতি বাদ দিলেন, তারপরে আবার ছাত্র রাজনীতি এখন আসছে, কিন্তু অন্য ফরম্যাটে আসছে, কারণ এগুলো কোনো প্রশ্নেরই তো আসলে শুরু হয়নি। এখন আমি তো কেন আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটিতে গিয়েছিলাম, যাতে এই কোয়েশ্চেনগুলো আমি অ্যাড্রেস করতে পারি। কারণ আপনি সংস্কারের বিষয় ধরেন বা এই অভ্যুত্থানে আসলে জনগণের অংশীদারিত্বের প্রশ্নগুলো এখানে তুলে ধরাটা জরুরি ছিল। এবং আমি তো আমার জায়গা থেকে সবসময় কথা বলে গেছি, সবসময় আমার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমি প্রকাশ করেছি। যখন এখানে এনসিপি দলটা হচ্ছে, যারা মনে করেছে যে হ্যাঁ দলের সাথে তারা অ্যাফিলিয়েটেড হইতে চায়, তাদের মতো করে তারা আসলে নিজে মানে স্পেস করে নিয়েছে বা তারা গিয়েছে। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার কথা ছিল আমি দলে যাব না, আমি তো কাউকে হ্যাঁ বলে রাখি নাই যে আমি দলে যাব। তো হোয়াই এটা আবার আলাদা করে কোশ্চেন আসছে। হয়তো কোশ্চেনটা এরকম হইতে পারে আমি পলিটিক্সে আসবো কি আসবো না, পলিটিক্স আমি তো রাজনীতি করেছি আজকে অনেক বছর ধরে, সামনেও করার সুযোগ আছে। তো মানে জীবন তো আর একদিনে শেষ হয়ে যায় না, রাজনীতিও তো একদিনের বিষয় না। তো আমার যেটা অভিমত যে এখনই আমি আপনি কি ছাত্র রাজনীতি থাকতে চাচ্ছেন? আমি এখনো পর্যন্ত ছাত্র রাজনীতি আপনার টার্গেট কি হলো সামনের ডাকসু নির্বাচন, মানে সামনে ডাকসু নির্বাচন বলে এরকম কিছু, মানে ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না ওইটা এখনো পর্যন্ত হচ্ছে যে শিওর না। আমার মন্তব্য এখানে যেটা, আমি জাতীয় রাজনীতি আপনাকে যদি এই মিল লাইফ লিখতে দেয়া হয়, আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আপনার এই মিল লাইফ কি? যদি হচ্ছে আমায় কেউ জিজ্ঞেস করে যে আমি আসলে রাজনীতিটাকে কিভাবে দেখি, আমি এখনো পর্যন্ত রাজনীতিটা একজন ছাত্রের চোখে আমি বাংলাদেশের গোটা রাজনীতিকে দেখি, ঠিক আছে? আমি মনে করি না যে আমি বিশাল বড় কোনো নেতা, যে নেতা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার হাতের আঙ্গুলের নড়তে হবে, আমি এভাবে মনে করি না। আমি মনে করি যে এই আন্দোলনটা ছাত্র শ্রমিক জনতা সবাই করেছিল। আমি ছাত্র হিসেবে তো আমরা যে ছাত্র রাজনীতি করেছি গত 6-7 বছর, আমরা তো ছাত্র হিসেবে শ্রমিকদের প্রোগ্রামে গিয়েছি, ছাত্র হিসেবে তো শ্রমিকদের সাথে আন্দোলন করেছি। এহসান মাহমুদের প্রশ্নের উত্তর বোধহয় আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে ছাত্র রাজনীতিতে তিনি থাকতে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয়তা, আপনার কাছে জানতে চাই, মে দিবস নিয়ে অনেক কথা বলছিলাম তো, এবং আমাদের শ্রমিকদের সংস্কার কমিশন হয়েছে, সেখানে অনেক রিপোর্ট হয়েছে এবং আমরা তো সব কমিশনগুলোর অনেক রিপোর্ট দেখেছি। তো আপনার কি মনে হয় এই রিপোর্টগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা কার্যকর হবে? এর আগে এহসান মাহমুদ বলছিলেন যে মালিক শ্রমিক এই নামগুলো থাকবে না এবং ওখানে সম্বোধনের বিষয় আছে, যে তুমি সম্বোধন করা যাবে না, অনেক বিষয় বলেছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটি আসলে কতটুকু বাস্তব?
বাস্তবতা হচ্ছে কি এই যে আমরা যখন কথাও বলছি, সরি কেউ যেন মাইন্ড না করে, আমরা কিন্তু আবারও বারে বারে ডাইভার্টেড হয়ে যাচ্ছি। এটা কিন্তু আসল প্রবলেম। আমাদের আসল প্রবলেম হচ্ছে কি আজকের দিনেও আমরা শ্রমিক ভাই বোনদের ব্যাপারে না কথা বলে আমরা কিন্তু আবারও আনফর্চুনেটলি পলিটিক্যাল দিকে বেশি চলে যাচ্ছি। আমাদের যেতে হবে অফকোর্স, পলিটিক্স ছাড়া তো আমরা কিভাবে, সব কিছুরই একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, কিন্তু আমরা কিছু সার্টেন টপিকে আসলে এত বেশি কনসেন্ট্রেট করে ফেলছি যে আমরা বিষয়টাও কিন্তু শ্রমিক নিয়ে রাজনীতির বাইরে কিন্তু সকালের নাস্তাটাও হয় না। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ডিসকাশনগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনি দেখবেন যে এখন কিন্তু অস্ট্রেলিয়াতে ইলেকশন চলছে, কিন্তু আমরা কিন্তু সারাক্ষণ সেই টপিকগুলোতেই কিন্তু নেই। হ্যাঁ, আর শ্রমিকদের কথা যদি স্পেসিফিকলি বলি, জুলাই আগস্টে তাদের মানে বাই স্ট্যাটিস্টিক্স শি ইজ টেলিং মি দ্যাট কত পার্সেন্টেজ ছিল, এই যে 20%ও যে তারা যে যখন আন্দোলন করেছে তাদের মধ্যে অনেকজনই ইনজোর্ড ছিলেন। আমি রানা প্লাজাতেও যাব না, আমি একদম রিসেন্ট ইনসিডেন্টের কথা বলি। আমরা যখন প্রবাস বাঙালিরা কমিউনিকেট করতে পারছিলাম না বাংলাদেশে, আমরা কিন্তু সারা বিশ্বে আমরা টাকা তুলেছি। হ্যাঁ, নট জাস্ট ফর স্টুডেন্টস, ফর এভরি সিঙ্গল ভিকটিম। আমি যখন আজকে যখন এসে আমার একটি অর্গানাইজেশন আছে, সেখানে যখন জিজ্ঞেস করছি যে আমাদের যারা ভিকটিম ছিলেন, আমরা যাদেরকে ইনিশিয়ালি হেল্প করেছি, তারা কি সরকারের পক্ষ দিয়ে কোনো হেল্প পেয়েছে কিনা এখনো, তাদের কিন্তু আনসার ওয়াজ স্টিল পেন্ডিং। এই স্টিল পেন্ডিং শব্দটা কিন্তু আমার শুনতে খুব খারাপ লেগেছে। যদি আমরা সবার ব্যাপারেই রেভলিউশন করে থাকি, তাহলে তাদের ব্যাপারে আমরা কথা কি এনাফ বলছি কিনা, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এটি আপনি বলতে চান, অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ করব, এহসান মাহমুদ যদি কিছু যোগ করেন। না, আজকের আর অনেক আলোচনা হয়েছে, আমরা বেশ দীর্ঘ আলোচনা করেছি। আমার যেটা মনে হয় শেষ কথা, মানে আমরা এই বর্তমান যে অবস্থায় আছি, যে শ্রমিক দিবস এই বিগত দিনের মতো বাংলাদেশ আর চলবে না, এই প্রত্যাশা নিয়ে মূলত আমার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। এবং সেই আজকে যে আমার এখন আজকের আলোচনার টেবিলে বসে মনে হলো এখানে একজন শ্রমিক প্রতিনিধি হলে ভালো হতো। একজন শ্রমিক প্রতিনিধি নেই এই মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে। তাহলে বোধহয় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিল্প পুলিশের নামে আমার শ্রমিক ভাইদের প্রতি লাঠিচার্জ করা হতো না। এটা আমার নিজের একদম ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা শুরু করেছিলাম শ্রমিকদের নিয়ে রাজনীতি। আমরা চাই না শ্রমিকদের নিয়ে রাজনীতি হোক, তাদের যে অধিকারগুলো, তারা তাদের অধিকারগুলো ফিরে পাক, তাদের নিয়ে যে বৈষম্যগুলো হয়ে থাকে আমাদের সমাজে, সেই বৈষম্যগুলো দূর হোক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।